কখনো কি মনে হয়েছে আমাদের চারপাশের এই বিশাল জগৎটা আসলে কতটা এলোমেলো? অসংখ্য ধারণা, বস্তু আর তথ্যের এক বিশাল জট পাকানো বিশৃঙ্খলা, যেন সবখানে সবকিছু একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। কিন্তু এই চরম বিশৃঙ্খল পৃথিবীতে আমরা কিভাবে একটা সুন্দর শৃঙ্খলা তৈরি করি? এত জটিলতার মাঝে কিভাবে অর্থ খুঁজে পাই? দারুণ একটা প্রশ্ন, তাই না? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের সুসংগঠিত চিন্তার এক জাদুকরী ক্ষমতার মাঝে। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা দারুণ টুল নিয়ে কথা বলবো যেটা দিয়ে আমরা এই পুরো পৃথিবীকে খুব সুন্দরভাবে শ্রেণীবদ্ধ করতে পারি। এই হাতিয়ারটার নাম হল যৌক্তিক বিভাগ বা লজিক্যাল ডিভিশন। চলুন ঘুরে আসি চিন্তার জগতে আর দেখি কিভাবে এই পদ্ধতিটি আমাদের চিন্তার স্থপতি হিসেবে কাজ করে। আজকের আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। যৌক্তিক বিভাগের একদম বেসিক ধারণা, এর নিয়মকানুন, পরস্পররাজি বিভাগের ফাঁদ, একটা দারুণ শর্টকাট পদ্ধতি, আর সবশেষে এর সীমাবদ্ধতাগুলো একে একে জেনে নেব আমরা। প্রথমে চলুন দেখে নেওয়া যাক এই যৌক্তিক বিভাগের একদম বেসিক বা মৌলিক ধারণাটা আসলে কি এবং কিভাবে এটা মিলেমিশে থাকা ধারণার মাঝে শৃঙ্খলা তৈরি করে। সহজ কথায় বলতে গেলে এটা কিন্তু কোনো জিনিসকে বাস্তবে হাতুড়ি বাটাল দিয়ে ভেঙে টুকরো টুকরো করার ব্যাপার নয়। এটা পুরোপুরি একটা মেন্টাল প্রসেস বা মানসিক প্রক্রিয়া। এখানে আমরা আমাদের মনের ভেতরেই একটা বড় শ্রেণীকে কোনো একটা নির্দিষ্ট নিয়মের উপর ভিত্তি করে ছোট ছোট উপশ্রেণীতে ভাগ করে ফেলি। বিষয়টা বোঝার জন্য একটা চমৎকার উদাহরণ হতে পারে বিভাগের বৃক্ষ বা ট্রি অফ ডিভিশন। ধরুন মূল শ্রেণীটা হলো মানুষ। এখন আমরা যদি শিক্ষা নামক মূলনীতিটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই বিশাল মানুষ শ্রেণীকে খুব স্পষ্টভাবে শিক্ষিত এবং অশিক্ষিত এই দুটো উপশ্রেণীতে ভাগ করা যায়। এটাই হলো যৌক্তিক বিভাগের আসল সৌন্দর্য। এবার আমরা জানব এর কিছু সুবর্ণ নিয়ম সম্পর্কে। যে কোনো পদ্ধতি ঠিকমতো কাজ করার জন্য তো নিয়ম লাগবেই, আর এই নিয়মগুলো ভাঙলে যেসব বুদ্ধিবৃত্তিক ফাঁদ বা লজিক্যাল ফ্যালাসিতে আমরা পা দিই, সেগুলো দেখে নেব এই অংশে। তো একদম প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়মটা হলো আমাদের সবসময় একটা পুরো শ্রেণীকে ভাগ করতে হবে, কোনো একক ব্যক্তি বা বস্তুকে নয়। এই সোজা নিয়মটা মানতে ব্যর্থ হলেই আমরা অঙ্গগত বা গুণগত বিভাগ নামের একটা অদ্ভুত ভ্রান্তির শিকার হই। যেমন ধরুন সক্রেটিসের কথা যদি ভাবি, ওনাকে যদি মাথা, হাত, পা এভাবে ভাগ করতে যাই, তবে সেটা কি কোনো লজিক্যাল ডিভিশন হবে? একদমই না। সক্রেটিস কোনো শ্রেণী নন, তিনি একজন ব্যক্তি। তাকে অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করাটা হয়তো অ্যানাটমি ক্লাসের পড়া হতে পারে, কিন্তু লজিকের দুনিয়ায় এটা প্রথম নিয়ম ভাঙার একটা নিখুঁত আর হাস্যকর উদাহরণ। দ্বিতীয় নিয়মটা হলো বিভাজনের সময় আমাদের সবসময় যে কোনো একটা নির্দিষ্ট মূলনীতি মেনে চলতে হবে। যদি আমরা একসাথে একাধিক নীতি ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু চিন্তার জগতে রীতিমতো শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এই জগাখিচুড়ি অবস্থাকেই বলা হয় সংকর বিভাগ বা ক্রস ডিভিশন। ভাবুন তো, মানুষকে যদি একসাথে লম্বা, ফর্সা আর ভদ্র এই 3 ভাগে ভাগ করা হয়, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো একজন মানুষ তো একই সাথে লম্বাও হতে পারেন, ফর্সাও হতে পারেন, আবার ভদ্রও হতে পারেন, তাই না? এখানে উচ্চতা, গায়ের রং আর আচরণ এই 3টে আলাদা জিনিস একসাথে গুলিয়ে ফেলার কারণে পুরো শ্রেণীবিভাগটাই একদম ভেঙে পড়েছে। তৃতীয় নিয়মটায় দারুণ একটা গাণিতিক ব্যাপার আছে। এখানে আমরা যে উপশ্রেণীগুলো পাব, সেগুলোকে এক করলে তা যেন একদম নিখুঁতভাবে মূল শ্রেণীর সমান হয়। এর চেয়ে এক চুল কমও হওয়া যাবে না, আবার বেশিও হওয়া যাবে না। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে খুব সহজেই কিছু ক্যাটাগরি ভুলে যাই। যেমন ত্রিভুজকে যদি আমরা শুধু সমবাহু আর সমদ্বিবাহু এই 2 ভাগে ভাগ করে বসে থাকি, তাহলে বিষমবাহু ত্রিভুজগুলো যাবে কোথায়? বেচারা তো পুরোই বাদ পড়ে গেল। একটা অংশ বাদ পড়ে যাওয়ার কারণে এই বিভাজনটা হয়ে গেছে অতি সংকীর্ণ বিভাগ। এবার আসা যাক 3 নম্বর অংশে। এখানে আমরা এমন একটা ভ্রান্তি নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ঘটে। যখন আমাদের তৈরি করা ক্যাটাগরিগুলো একে অপরের সাথে মিলে যায় বা ওভারল্যাপ করে। নিয়মটা খুব সিম্পল। উপশ্রেণীগুলোকে হতে হবে একদম আলাদা, অনেকটা তেল আর পানির মতো, যারা কখনোই একে অপরের সাথে মেশে না। যদি তারা মিশে যায়, তবেই আমরা পরস্পরাজি বিভাগ বা ওভারল্যাপিং ডিভিশনের ফাঁদে পড়ে যাই। বইয়ের উদাহরণটাই নেওয়া যাক। বইকে যদি আমরা উপন্যাস, ক্লাসিক্যাল আর পেপারব্যাকে ভাগ করি, তাহলে কিন্তু মস্ত বড় একটা গোলমাল হয়ে যাবে। কারণ একটা পেপারব্যাক বই তো একই সাথে একটা ক্লাসিক্যাল উপন্যাসও হতে পারে, তাই না? ক্যাটাগরিগুলো একে অপরের সীমানায় ঢুকে পড়ছে, তাই এটা কোনোভাবেই বৈধ যৌক্তিক বিভাগ হতে পারে না। তো এতক্ষণ যেসব নিয়ম আর ভ্রান্তির কথা জানলাম, তা শুনে কি একটু জটিল মনে হচ্ছে?
তাহলে চলুন 4 নম্বর অংশে আমরা একটা শর্টকাট পদ্ধতি দেখে নিই, যাকে বলা হয় দ্বিকোটিক বিভাগ। ব্রিটিশ যুক্তিবিদ জেরেমি বেন্থাম এই শর্টকাটটার কথা বলেছিলেন। উনার মতে ওভারল্যাপ বা অন্যান্য ফ্যালেসি এড়াতে যে কোনো ধারণাকে সোজাসুজি 2 ভাগে বা দুটো বিরুদ্ধ অংশে কেটে ফেলা যায়। একেই ইংরেজিতে বলে ডিভিশন বাই ডাইকটমি। এই পদ্ধতির সবচেয়ে দারুণ দিক হল এটা দুনিয়ার সবকিছুকে একদম হাঁ আর না এই দুটো বাক্সে ফেলে দেয়। যেমন জীব শ্রেণীকে আমরা ভাগ করতে পারি মানুষ আর অমানুষে। এখানে কিন্তু কোনো তৃতীয় বিকল্প নেই, হয় জিনিসটা মানুষ নয়তো অমানুষ, ব্যাস। তবে হ্যাঁ, এই শর্টকাটের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। সুবিধা হলো এটা লজিক্যালি 100% নিখুঁত, এখানে উপশ্রেণী মিলে যাওয়ার কোনো চান্সই নেই। কিন্তু সমস্যা হলো অ-এশিয়াবাসী টাইপের নেগেটিভ শব্দগুলো দিয়ে আসলে কাজের কাজ কিছুই হয় না। অ-এশিয়াবাসী বলতে তো দুনিয়ার বাকি সবকিছুই বোঝায়, যা বাস্তবে খুব একটা ইনফরমেশন দেয় না। দেখতে দেখতে আমরা এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যুক্তিক বিভাগের সীমাবদ্ধতা, অর্থাৎ এমন কি আছে যাকে আমরা কোনোভাবেই ভাগ করতে পারি না। একটু ভাবলেই বোঝা যায় আমরা কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ভাগ করতে পারি না। আবার মানুষের মনের একদম ভেতরকার আবেগ, যেমন বিশুদ্ধ আনন্দ বা গভীর দুঃখ, এগুলোকেও কি লজিক দিয়ে ভাগ করা যায়? একদমই না, এগুলো অবিভাজ্য। আর এখানেই বিজ্ঞানের সাথে দর্শনের একটা চমৎকার সেতুবন্ধন তৈরি হয়। তাহলে সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানুষের মৌলিক আবেগ বা তার নিজস্ব সত্তাকে যাতে লজিকের ফ্রেমে আনাই না যায়, তবে এই যুক্তিবিদ্যা কি আসলেই সবার জন্য, নাকি এটা শুধুই বড় কোনো সমাজ বা গোষ্ঠীকে বোঝার একটা হাতিয়ার? একজন একক মানুষের সত্তাকে কি কখনো যুক্তির সাথে মাপা সম্ভব? এই গভীর দার্শনিক প্রশ্নটা দিয়েই আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। ভাবনারই দরজাটা খোলাই থাকলো।